টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমি চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। কি কি চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে এবং সেখান থেকে কত কত নাম্বারের প্রশ্ন আসতে চলেছে সেটা একবার দেখে নাও। তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, সেখান থেকে তোমাদের দুটো এমসিকিউ থাকবে, এছাড়াও দুটো 5 নম্বরের প্রশ্ন থাকবে। মোট পাবে এখান থেকে 12 নম্বর। মেঘ বৃষ্টি এই চ্যাপ্টার থেকে তোমরা দুটো 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বর প্রশ্ন এবং দুটো 3 নম্বর প্রশ্ন পাবে। মোট 12 নম্বর এখান থেকে পাবে। উত্তর আমেরিকা এই চ্যাপ্টার থেকে তোমরা 10টা 1 নম্বর প্রশ্ন পাবে, দুটো 2 নম্বর প্রশ্ন পাবে, মোট 14 নম্বর পাবে। আর দক্ষিণ আফ্রিকা থেকে তোমরা 4টে এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন এবং দুটো 3 নম্বর প্রশ্ন পাবে, মোট পাবে 12 নম্বর। এইভাবে তোমাদের মোট 50 নম্বরের নাম্বার ডিস্ট্রিবিউশন হবে। তো এবার দেখো তোমাদের এই স্কুলে যে প্রথম যে তোমাদের প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো 1 × 5 = 5। পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে বলে কোরিওলিস বল। নেক্সট 2 নম্বর, সূর্যের আলো মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে 21শে ডিসেম্বর তারিখে। 3 নম্বর, ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে সেই অংশের নাম ঘূর্ণবাতের চক্ষু। চাপ, পারানা এবং প্যারাগুয়ের এই দুটি নদী মিলিত হয়েছে কোরিয়েন্টিস শহরের কাছে। 5, দক্ষিণ আমেরিকার পশ্চিমের জলবায়ু শীতল হওয়ার মূল কারণ পেরু স্রোত। এবার দেখো চলে আসছি পরের যে প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। 1 × 10 = 10। প্রথম প্রশ্নে চলে আসবো। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর লিখবে কটোপ্যাক্সি। পরের প্রশ্ন কি আছে, জাপুরে কার উপনদী? উত্তর লিখবে ওরিনোকো নদীর উপনদী। নেক্সট দেখো 3 নম্বর, আমাজন অববাহিকার আয়তন কত? এর উত্তর তোমরা লিখবে 70,50,000 বর্গ কিলোমিটার। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। দেখো, গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে? উত্তর লিখবে সেলভা অরণ্যে। পরের প্রশ্ন, সমগ্র পম্পাস অঞ্চলটির কোন দিকে ঢালু? উত্তর লিখবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। নেক্সট, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? উত্তর লিখবে আর্জেন্টিনা। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি উঁচু আকাশের মেঘের গড় নিম্নতম উচ্চতা কত? উত্তর লিখবে 20,000 ফুট। নেক্সট প্রশ্ন, মেঘের জলকণার ব্যাস কত? উত্তর লিখবে 0.02 মিলিমিটার। পরের প্রশ্ন, শীতল পার্বত্য বায়ুর অন্য নাম কি? উত্তর লিখবে ক্যাটাব্যাটিক বায়ু। পরের প্রশ্ন, পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটির নাম কি? উত্তর লিখবে আর্জেন্টিনা। নেক্সট, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে আসবো। দেখো, বৃষ্টির ছায়া অঞ্চল কি? উত্তর কি লিখবে? দেখো, সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহ পথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত বা শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু উপরে উঠে এসেছে সেই প্রতিবাদ ঢালে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুপাত ঢালে এসে পৌঁছায় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না। তাছাড়া নিচের দিকে নামতে থাকা বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে। একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে নিও। নেক্সট দেখো, মেরু বায়ু শীতল কেন? উত্তর লিখবে মেরু বায়ু মেরু দেশীয় উচ্চচাপ বলয় অর্থাৎ 80 থেকে 90 উত্তর বা দক্ষিণ থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পৃথিবীর এই দুই মেরু দেশীয় অংশে সূর্যরশ্মি সারা বছরই অত্যন্ত তীর্যক হয়ে পড়ায় উষ্ণতা প্রায় হিমাঙ্কের নিচে থাকে। এই শীতল অঞ্চল থেকে মেরু বায়ু প্রবাহিত হওয়ায় এই বায়ু অত্যন্ত শীতল হয়। পরের প্রশ্নে চলে যাব, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা উষ্ণমণ্ডলের অন্তর্গত কেন? এটা উষ্ণমণ্ডল হবে, ঠিক আছে।
উত্তর লিখবে দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূলে উষ্ণতা সারা বছর বেশি থাকে কারণ প্রথম পয়েন্ট দিবে পর্বতের অবস্থান, তারপরের পয়েন্ট দিবে সমুদ্র স্রোতের প্রভাব। এবার পর্বতের অবস্থান সম্বন্ধে কি লেখানো আছে সেটা একবার তোমরা দেখে নিও, এবং সমুদ্র স্রোতের প্রভাবটা কি লেখানো আছে সেটা দেখে নিও। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, যেহেতু তোমাদের 50 নম্বর পরীক্ষা, সেই জন্য ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে দেখে স্ক্রিনশট মেরে নিয়েছো বা খাতায় পজ করে টুকে নিয়েছো। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। বলেছে এস্টেনসিয়া কি? দেখো এই এস্টেনসিয়া কি এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, আমি আর পড়লাম না। দেখো আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ঠিক আছে, এই দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমির অধিবাসীদের প্রধান জীবিকা পশুপালন, এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে শেষ করবে এখানে আনুমানিক 20,000 পশুপালন করা হয়, এতটা অবধি লিখে শেষ করবে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি বলেছে এখানে। দেখো প্রথম প্রশ্ন, বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন হয় কেন? তো প্রথমে পয়েন্ট দিয়ে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন বা নিয়ত বায়ুর স্থান পরিবর্তন দিয়ে প্রথম পয়েন্টে যেটা লেখানো হচ্ছে বায়ুর চাপ বায়ুর উষ্ণতার উপর নির্ভর করে, এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, দিয়ে তোমরা দেখো এই কারণে সূর্যের উত্তরণের সময় বায়ুচাপ বলয়গুলি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তরে এবং দক্ষিণায়নের সময় বায়ুচাপ বলয়গুলি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি দক্ষিণে ক্রমশ সরে যায়। ঠিক আছে, এইভাবে তোমাদের সেকেন্ড প্যারাগ্রাফের হয়ে লিখবে। এটা কিন্তু এখনো শেষ হয়নি, আরও আছে এর কন্টিনিউয়েশন পার্ট, তোমরা দেখে নাও। এইটা পার্টটা আসলে আশা করি তোমরা দেখে নিয়েছো। এবার চলে আসবো এই প্রশ্নের পরের পার্টে। পয়েন্ট দিবে কারণ, দিয়ে দেখো কারণগুলো এখানে লিখবে, যেমন করে এখানে ডিসপ্লে হচ্ছে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারপরে পয়েন্ট দিবে প্রভাব। ঠিক আছে, যে প্রভাবটা লিখবে এবং শেষ করবে, তাই বলা হয় বৃষ্টিপাত সূর্যকে অনুসরণ করে। ঠিক আছে, এই প্রশ্নটা যে দুটো স্লাইড মিলে আমি যে এই প্রশ্নের উত্তরটা দিলাম, যদি বড় প্রশ্ন আসে তাহলে এত বড়ই তোমরা লিখবে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ কি? দেখো এই প্রথম পয়েন্ট তোমরা দিবে অবস্থান, তার এটা হচ্ছে 66.5 ডিগ্রি হবে। ঠিক আছে, এইখানটা ঠিক করে নিও। নেক্সট পয়েন্ট দিবে হচ্ছে প্রকৃতি, তারপরের পয়েন্ট দিবে তোমরা 3 নম্বর পয়েন্ট দিবে বৈশিষ্ট্য, নেক্সট পয়েন্ট দিবে হচ্ছে বিস্তার 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে গতিবেগ, 6 নম্বর পয়েন্ট হচ্ছে স্থান ও সময়কাল, 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রভাব ফলাফল। ঠিক আছে, যে এইসব পয়েন্টের উপর বেস করে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণগুলি তোমরা লিখবে। আমি আর পড়লাম না, আশা করি তোমরা সকল লিখে নিয়েছো। চলে আসবো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখো। কিউমুলোনিম্বাস মেঘ লিখবে এই ধরনের মেঘ যে কোনো উচ্চতায় তৈরি হয়ে থাকে। যে বৈশিষ্ট্য, প্রথম পয়েন্ট দিবে এই মেঘ অত্যন্ত ঘন ও গভীর প্রকৃতির। 2 নম্বর পয়েন্ট দিবে এটি ধূসর কালো কিংবা ঘন কালো প্রকৃতির। 3, এই মেঘ ভূপৃষ্ঠের খুব কাছে অবস্থান করে, তবে এর আকৃতি ও উচ্চতা একটি বিশালাকার পর্বতের মতো। 4, তলদেশ প্রায় সমতল কিন্তু উপরিভাগ চ্যাপ্টা প্রকৃতির হয়। 5, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উত্তর পশ্চিম আকাশে এই মেঘ দৃষ্টিগোচর হয়। 6, প্রচণ্ড বজ্রপাত ঘটনার জন্য এই মেঘের অপর নাম বজ্রমেঘ। তোমাদের পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসতে পারে, বজ্রমেঘ কাকে বলে, এর প্রভাবটা কি দেখো, এই মেঘ থেকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টিপাত হয়ে থাকে। এবার দেখো 4 দাগের প্রশ্ন চলে যাবো। 4 দাগের প্রশ্ন নয়, 5 দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি বলেছে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখো। দেখো সেলভা অরণ্যের বৈশিষ্ট্য এখানে ডিসপ্লে হচ্ছে 1 নম্বর 2 নম্বর করে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, এখানে মোট তোমাদের 8টা পয়েন্টের উপর সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখানো হয়েছে, তোমরা এই 8টা পয়েন্ট দেখে নিও। ঠিক আছে, এইটুকু লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকল লিখে নিয়েছো। আমি চলে আসছি পরবর্তী প্রশ্ন, দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব কতখানি? দেখো এর উত্তরটা ডিসপ্লে হচ্ছে। দেখো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি একটু। প্রথমে এর যে পয়েন্ট দেবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তার আন্ডারে তোমরা পয়েন্ট করবে অবস্থান অক্ষাংশের প্রভাব। তারপরের পয়েন্ট করবে ক্রান্তীয় মৌসুমী ও সাভানা জলবায়ু অঞ্চল, তার আন্ডারে তোমরা পয়েন্ট করবে অবস্থান অক্ষাংশের প্রভাব। দেখো এই প্রশ্ন কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, তোমরা দেখে নাও। চলে আসছি এই প্রশ্নেরই কন্টিনিউশন পার্টের। দেখো উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল পয়েন্ট করবে, যে তার আন্ডারে পয়েন্ট করবে অবস্থান অক্ষাংশের প্রভাব, এবং সবশেষে শীতল নাতিশীতোষ্ণ ও মেরুপ্রায়ী জলবায়ু অঞ্চল এই পয়েন্টটা করবে,
তার আন্ডারে পয়েন্ট করবে অবস্থান আর অক্ষাংশের প্রভাব। এইভাবে প্রতিটি জলবায়ু অঞ্চলের অবস্থান এবং অক্ষাংশের প্রভাবটা এইভাবে পয়েন্ট আকারে লিখলেই এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো পরের যে প্রশ্ন আছে, পম্পাসের কৃষিকাজ সম্পর্কে কি জানো? তো পয়েন্ট করবে পম্পাস অঞ্চলের কৃষিকাজ, যে লিখবে পম্পাস দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর একটি অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। যে প্রথম পয়েন্ট দিবে কৃষি পদ্ধতি, যে লিখবে পম্পাস অঞ্চলে মূলত ব্যাপক কৃষি পদ্ধতিতে কাজ করা হয় যা মূলত যন্ত্র নির্ভর, তবে এখানে মিশ্র কৃষি ব্যবস্থারও প্রচলন রয়েছে। এই আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করার ফলে পম্পাস অঞ্চলে কৃষিতে উৎপাদনের পরিমাণ অনেক বেশি। যে কৃষির উন্নতির কারণে, যে প্রথম পয়েন্ট দিবে বিস্তীর্ণ সমতল ভূমি, তারপর পয়েন্ট দিবে নাতিশীতোষ্ণ জলবায়ু, নেক্সট পয়েন্ট দিবে উর্বর মৃত্তিকা, 4 নম্বর পয়েন্ট দিবে জলসেচ, 5 নম্বর পয়েন্ট দিবে মিশ্র কৃষি ব্যবস্থা, 6 নম্বর পয়েন্ট দিবে উন্নত প্রযুক্তি। ঠিক আছে, আরও কিছুটা এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট আছে, তোমরা যদি এটা লিখে নিয়ে থাকো তাহলে তোমরা পরবর্তী যে স্লাইড সেখানে চলে যাও। দেখো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে আমরা। উৎপন্ন ফসল পয়েন্ট করবে, দিয়ে লিখবে গম এই অঞ্চলের প্রধান কৃষিজ ফসল। ঠিক আছে, যে দেখো এখানে যা লেখানো হচ্ছে সেটা তোমরা লিখবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো, আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে এলাম। ঠিক আছে, এবার চলে আসবো পরবর্তী প্রশ্নে। নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীর যে কোনো 3টি সাময়িক বায়ু সম্পর্কে আলোচনা করো। তো প্রথম পয়েন্ট দিবে সংজ্ঞা। ঠিক আছে, সাময়িক বায়ুপ্রবাহ কাকে বলে আগে দেখে নাও। যে সমস্ত বায়ুপ্রবাহ সারা বছর প্রবাহিত না হয়ে কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয়, সেই সমস্ত বায়ুপ্রবাহকে সাময়িক বায়ুপ্রবাহ বলা হয়। যেমন মৌসুমী বায়ু, স্থলবায়ু, সমুদ্রবায়ু, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু। এ দেখো তার সৃষ্টির কারণটা যেমন এখানে লেখানো হয়েছে তেমন উল্লেখ করবে। তারপরে পয়েন্ট দেবে শ্রেণীবিভাগ। ঠিক আছে, প্রধানত 5টি ভাগ করা হয়েছে, সেগুলি হলো, দেখো এর প্রশ্নের কিছুটা কন্টিনিউশন পার্ট রয়েছে। পরের পার্টটা দেখানো এই প্রশ্নের সমুদ্রবায়ু পয়েন্ট করবে, দিয়ে যেমন যেমন লেখা হয়েছে, অর্থাৎ সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হওয়া বায়ুকে সমুদ্রবায়ু বলে। তার উৎপত্তি কিভাবে হয় সেটা এখানে পয়েন্ট করে এখানে লেখানো হয়েছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, সমুদ্রবায়ুর লেখানোর পরে আরও কিছুটা এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট রয়েছে। নেক্সট দেখো এই প্রশ্নেরই মানে তারপরে গতি পয়েন্ট দিবে, দিয়ে যেমন লেখানো হচ্ছে তেমন লিখবে। ঠিক আছে, দিয়ে তারপরে এখনো শেষ হয়নি, আরও কিছুটা পার্ট রয়েছে গতির পরে। তারপর পয়েন্ট দেবে স্থলবায়ু, দিয়ে স্থলবায়ু কাকে বলে লিখবে, তার উৎপত্তি লিখবে, তার গতিবেগ লিখবে, তার বায়ু প্রকৃতি লিখবে, তার প্রভাব লিখবে। ঠিক আছে, যে তারপরে এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা একটু বড়। তারপর 3 নম্বর পয়েন্টে মৌসুমী বায়ু, আরবি শব্দ মৌসুম শব্দের অর্থ ঋতু। ঠিক আছে, দিয়ে মৌসুমী বায়ু সম্বন্ধে এইখানে যে লেখানো হয়েছে সেটা লেখার পরে এই প্রশ্নের উত্তরটা তোমাদের শেষ হচ্ছে। ঠিক আছে, একটু বড় হলো, এই প্রশ্নের উত্তরটা ভালো করে তোমরা দেখে নিও ভিডিওটা পজ করে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, চিত্রসহ পরিচলন ও ঘূর্ণবাদ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তো পৃথিবীর যাবতীয় বৃষ্টিপাত নিম্নলিখিত 3টি ভাগে বিভক্ত, যেমন বৃষ্টিপাত কি কিভাবে বিভক্ত, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টিপাত। হ্যাঁ, দিয়ে পরিচলন বৃষ্টিপাত পয়েন্ট দিবে, যে তার সংজ্ঞাটা তোমরা এখানে লিখবে, যেমন যেমন সংজ্ঞা এখানে লেখানো হচ্ছে। তারপরে সৃষ্টির পরিবেশ লিখবে, 1, 2, 3 তিনটে পয়েন্ট সৃষ্টি পরিবেশ লেখানো হয়েছে। তারপরে তার পদ্ধতি পয়েন্ট দিয়ে লেখানো হয়েছে, সে পদ্ধতি পয়েন্ট দিয়ে লিখবে। দিয়ে এই প্রশ্নের আরও কন্টিনিউশন পার্ট আছে, এই প্রশ্ন কিন্তু এখানেই শেষ নয়। দেখো এবার দেখো বৈশিষ্ট্য, পরিচলন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বা বিকেলের দিকে হয়, তাই একে 4 o'clock রেন বলে। এই 4 o'clock রেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় 1 নম্বর প্রশ্নেও আসতে পারে 4 o'clock রেন কাকে বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো 2, 3, 4, 5 5টা পয়েন্টের বৈশিষ্ট্য লেখানো হয়েছে। দিয়ে তারপরে উদাহরণ দিবে, উদাহরণ দেখো তোমাদের এখানে উদাহরণ 3টে পয়েন্টে তোমাদের এখানে উদাহরণ দেওয়া হয়েছে। আরও এর কন্টিনিউশন পার্ট আছে, তার আগে তোমরা এর যে ছবি, পরিচলন বৃষ্টিপাতের ছবি, তারপর ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টির ছবি আর নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টির ছবি, এই ছবি 3টে এখানে আঁকানো হয়েছে। তোমরা এই সুন্দর করে এই ছবি 3টে এঁকে নেবে। ঠিক আছে, যেহেতু চিত্রসহ এটা বলেছে। তারপরে ঘূর্ণবাদ বৃষ্টিপাত পয়েন্ট করবে, দিয়ে সংজ্ঞাটা যেমন ডিসপ্লে হচ্ছে তেমন তোমরা লিখবে। তারপরে সৃষ্টির শর্ত, এখানে দেখো 2টো পয়েন্টে সৃষ্টির শর্ত লেখানো হয়েছে। তারপর পদ্ধতি, ঘূর্ণবৃষ্টি মূলত 2 ভাবে সৃষ্টি হয়, যথা ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। 2টো পয়েন্টে এখানে লেখানো হয়েছে এবং প্রতিটার ঘূর্ণবৃষ্টির উদাহরণ এখানে দেওয়া হয়েছে। সেই উদাহরণগুলো লিখলেই এই প্রশ্নের উত্তরটা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 7 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি বলেছে এখানে দিতে। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো
দক্ষিণ আমেরিকায় পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। কি কি বলেছে? ভূপ্রকৃতি। প্রথমে দেখো ভূপ্রকৃতি নিয়ে আলোচনা হচ্ছে। ভূপ্রকৃতিটা দেখো, এখান থেকে আপনারা ভূপ্রকৃতি এই ভূপ্রকৃতি এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এবার দেখো নদ নদী এখানে শুরু হয়েছে। দেখো নদ নদীর কন্টিনিউশন পার্ট তোমরা এখান থেকে নাও। এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট যা যা লেখানো হচ্ছে তেমন করে কিন্তু লিখবে। আমি পড়ছি না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। এমনিতে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তারপরে জলবায়ু পয়েন্ট করবে, যেমন করে এখানে লেখানো হচ্ছে, এটা নাতিশীতোষ্ণ হবে, ঠিক আছে। জলবায়ুর আন্ডারে পয়েন্ট করবে উষ্ণতা, বৃষ্টিপাত। তারপরে পম্পাস ও পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কম হয় বলে একে শুষ্ক পম্পাস বলা হয়। হ্যাঁ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 3 নম্বর পয়েন্ট দিবে জলবায়ুর আন্ডারেই। নেক্সট তোমরা মৃত্তিকা লিখবে। এখানে 3টে পয়েন্ট লেখানো হয়েছে, দেখো তার কন্টিনিউশন পার্টটা দেখে নাও। স্বাভাবিক উদ্ভিদ জানতে দেওয়া হয়েছিল। স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে এখানে লেখানো হয়েছে। দেখো এখান থেকে এতটা লিখলেই তোমাদের স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে লেখানো শেষ হচ্ছে, ঠিক আছে। তোমরা লিখে নিও, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু স্বাভাবিক উদ্ভিদটা। তারপর 2 নম্বর, দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এবং কম্পাস সমভূমির বৈশিষ্ট্য লেখো। তো উত্তর লিখবে, যেমন এখানে লেখানো হচ্ছে, দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশকে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে 4টি ভাগে ভাগ করা যায়। 1 পশ্চিমের পার্বত্য অঞ্চল, 2 উত্তর ও পূর্বভাগের উচ্চভূমি ও দক্ষিণের মালভূমি, 3 মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি, 4 উপকূলের সমভূমি ও দ্বীপসমূহ, ঠিক আছে। নিচে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করা হলো, ঠিক আছে। এবার নিচে আলোচনা করা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্বন্ধে। এবার দেখো এই প্রশ্নের কিছু কন্টিনিউশন পার্ট রয়েছে, দেখে নাও। পর্বত শ্রেণী পয়েন্ট করবে পশ্চিম থেকে পূর্বে। দেখো 3টি পর্বত শ্রেণী নিয়ে আন্দিজ পর্বতমালা তৈরি হয়ে শুরু হয়েছে, ঠিক আছে। 1, 2, 3 3টে পয়েন্ট দেওয়া হয়েছে। তারপরে পয়েন্ট দেবে পর্বত শৃঙ্গ, তারপরে পয়েন্ট দেবে আগ্নেয়গিরি, ঠিক আছে। এখনো শেষ হয়নি, আরো কন্টিনিউশন পার্ট রয়েছে। পর্বত বেষ্টিত মালভূমি পয়েন্ট করবে, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারপরে পয়েন্ট করবে হ্রদ, তারপরে পয়েন্ট করবে গিরিপথ, ঠিক আছে। যেমন যেমন লেখানো হচ্ছে তেমন তেমন কিন্তু ভিডিওটা পজ করে তোমরা লিখে নেবে। এখনো শেষ হয়নি, এখনো কিছুটা কন্টিনিউশন পার্ট রয়েছে, দেখে নাও। কম্পাস সময়ের বৈশিষ্ট্য দিয়ে ভূপ্রকৃতি প্রথমে পয়েন্ট করবে, তারপর পয়েন্ট করবে নদ নদী, ঠিক আছে। এই দুটো বৈশিষ্ট্যের উপর কম্পাস সময়ের বৈশিষ্ট্য লিখতে হবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সবাই লিখে নিয়েছো। হ্যাঁ, তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আসবো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও রাই মার্টিনের কোন স্কুলের প্রশ্ন উত্তর তোমাদের দরকার সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। আর এই প্রশ্নই যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে সেটা তোমরা ভেবে নিও না। তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, তোমরা ভালো করে মন দিয়ে পড়ো। আর তোমরা আগে বইটা পড়বে, তারপরে কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে। যেহেতু হবে তোমাদের শুরু হলো, তার জন্য এই চ্যাপ্টারগুলো আগে ভালো করে পড়ো। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আসবো, সেগুলোর জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।